Hello everybody, welcome back to our spoken English classes. Today it is the 5th day of our spoken English session. আমাদের spoken English ক্লাসে সবাইকে স্বাগতম। Today we will learn some sentences based on present perfect tense. আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর যে সমস্ত বাক্যগুলো হয়, যেগুলো আমাদেরকে বলতে হয় স্পোকেন ইংলিশ বলার সময়, সেগুলো শিখব। অ্যান্ড আই হোপ ইউ অল আর ওয়েল অ্যান্ড ফাইন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড এভরিবডি who are committed to learn basic spoken English are practicing each and every day on a single day. You are practicing. প্র্যাকটিস না করলে কিন্তু শিখতে পারবে না। প্র্যাকটিস যদি না করো নিজেরা বাড়িতে, তাহলে কিন্তু কারো পক্ষেই শেখা সম্ভব না। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস একটা মানুষকে কী করে পারফেক্ট করে তোলে। আচ্ছা যাক, সেগুলো তো রোজই বলি কথাগুলো, ব্যাপারটা শুনতে ভালো লাগবে না বারবার বললে। তো আজ আমরা কী করবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে কিছু বাক্য শিখব, আমাদের বলতে গেলে কিভাবে বলতে হবে। ঠিক আছে, যেমন ধরো সে গেছে, সে যায়নি, বা সে কি গেছে, সে কখন গেছে, তোমার কাকা কি ফিরেছে, বা তোমার কাকা কি আমেরিকা থেকে ফিরেছে, তোমার কাকা কি আমেরিকা থেকে ফেরেনি। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে আমরা বলবো, সেগুলো আজকে আমরা একটু আলোচনা করবো, একটু শেখার চেষ্টা করবো। ওকে, তো আমি এবার নিয়মটা লিখে ফেলি। ক্যামেরাটা স্টপ করে লিখবো, কারণ ক্যামেরাটা স্টপ না করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, লেখার টাইমটা নষ্ট হবে শুধু শুধু। তো ক্যামেরাটা স্টপ করে আমি আগে নিয়মটা লিখে নিই যে কীভাবে লিখতে হবে। হ্যাঁ, তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা যখন বাক্যগুলো বলবো, তখন আমাদের নিয়মটা কি, তখন আমাদের মাথার মধ্যে কী নিয়মটা রান করাতে হবে সবসময়। প্রথমে হচ্ছে সাবজেক্ট। প্রথমে আমরা বলবো সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। তারপর কি বলবো, তারপর বলবো হ্যাভ অথবা হ্যাজ। এবার কোথায় হ্যাভ বসে কোথায় হ্যাজ বসে যারা জানো, মোটামুটি যারা বেসিক যে গ্রামারগুলো জানো তারা তো জানোই, আর আমি বলে দিচ্ছি। তো প্রথমে সাবজেক্ট, তারপর বসবে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম মানে এক একটা ভার্বের তিনটে, অ্যাকচুয়ালি ভার্বের যে কনজুগেশন অফ ভার্ব বলে, সেখানে ভার্বের তিনটে রূপ হয়, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, এই তিনটে রূপ হয়, ভার্বের ফর্ম হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমি বলি ভার্বের 5টা ফর্ম হয়। সেটা কি, ভার্বের প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এই তিনটে ফর্ম তো হয়, সঙ্গে ভার্বের আর দুটো ফর্ম হয়। সেটা হচ্ছে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, আর একটা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস, সেগুলোও কিন্তু ভার্বের ফর্ম। তাহলে 5খানা ফর্ম হয়, কিন্তু সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। এখন আমাদের জানতে হবে যে কনজুগেশন অফ ভার্ব, ভার্বের তিনটে রূপ হয়, তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। সেগুলো কি, যেমন কাম কেম কাম, টেক টুক টেকেন, গো ওয়েন্ট গান, পুট। এই যে আমরা যে কনজুগেশন করি ভার্বে, যে তিনটে ফর্ম আমরা বলি, তো সেই ভার্বে যে থার্ড ফর্মটা বসবে সবসময় টেক টুক টেকেন, গো ওয়েন্ট গান, কাম কেম কাম, এই যে সবসময় যে থার্ড ফর্মগুলো, গিভ গেভ গিভেন, ঠিক আছে, এই যে থার্ড ফর্মগুলো, সেগুলো বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু ভার্বের অন্য কোনো ফর্ম ব্যবহার হয় না। আর তারপর বসবে অবজেক্ট। বা এখন মডার্ন ইংলিশে অবজেক্টকে এক্সটেনশন বলা হয়। তো সেই এক্সটেনশন বা অবজেক্ট সেটা বসবে। তাহলে সাবজেক্ট, অক্সিলারি বা হেল্পিং ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। এই হলো আমাদের নিয়ম। আমরা যখন কথা বলবো, আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর বেস করে যখন কথা বলবো। ওকে, এবার আমি কিছু উদাহরণ লিখবো। এই নিয়মটা সবাই দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাদের প্রয়োজন পড়বে, বা লিখে নিতে পারো। এরপরে কিছু উদাহরণ প্র্যাকটিস করবো। কিছু উদাহরণ দিয়ে দেখবো যে আমরা অ্যাফার্মেটিভে বললে, হ্যাঁবাচকে বললে কি বলবো, নেগেটিভে কি বললে কি বলবো। এবার দেখো, আর এটা হচ্ছে একদম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একদম সাধারণ যে বাক্য। সাধারণ আমরা হ্যাঁবাচকে যে কথাগুলো বলি, গেছে, আমার বাবা একটু আগে বাজারে গেছে, ঠিক আছে, আমার কাকা আজ আমেরিকা থেকে ফিরেছে, বা আমার কাকা গতকাল আমেরিকা থেকে ফিরেছে, এই ধরনের যে কথাগুলো, ঠিক আছে, আমার ভাই এইমাত্র মাঠে খেলতে গেছে, যে এই ধরনের যে কথাগুলো, তখন এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ, হ্যাঁবাচকে। তো সেগুলোর জন্য নিয়ম হচ্ছে এটা। এবার এখানে যদি আমাদেরকে নাবাচকে বলতে হয়, যে যায়নি, গেছে, এবার আমি বলবো যায়নি, আজ আমার বাবা বাজারে যায়নি, বা গতকাল আমার কাকা দিল্লি থেকে ফেরেনি, ঠিক আছে, আমার ভাই মাঠে আজ খেলতে যায়নি। এই যে যায়নি যদি বলি, তখন কি করব, তখন হ্যাভ বা হ্যাজের মাঝখানে এইখানে একটা নট হবে। এই অক্সিলারি ভার্ব আর যে মূল ভার্ব, এবং মূল ভার্বের যে ফর্ম, ওই যে পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্মটা, সেই ফর্মটাই থাকবে, সেখানে কোনো নেই। সাহায্যকারী যে অক্সিলারি ভার্বটাকে বলতে হবে, ভাই তুই একটু সর। আমরা যেমন ট্রেনে করি না, ট্রেনে যেমন 3 জনের সিটে 4 জন বসি, দাদা একটু চাপুন করতে করতে বসে পড়ি, ওরম আর কি। তো এই যে অক্সিলারি ভার্ব এবং যে মূল ভার্ব, এই দুটোকেই বলতে হবে, ভাই তুই একটু চাপ, মাঝখানে একটা নট দিয়ে দিলে হয়ে গেল নাবাচক। তাহলেই হয়ে যাবে এই যে গেছে, যায়নি, ফিরেছে, ফেরেনি, এসেছে, আসেনি, বলেছি, বলিনি। এই যে যখন আমাদেরকে নেগেটিভ করতে হবে, নাবাচকে বলবো, তখন আমরা এই অক্সিলারি ভার্ব আর মূল ভার্ব
যার যেটা ফর্ম তাই থাকবে, কোনো পরিবর্তন নেই, শুধু মাঝখানে একটা নট বসে যাবে, বাকি একই থাকবে। ওকে, এবার যদি আমাদেরকে ইন্টারোগেটিভে আমার কথা বলতে হয়, যদি আমাদেরকে প্রশ্ন করতে হয়, তোমার বাবা কি আজ বাজারে গেছেন, ঠিক আছে, তোমার কাকা কি দিল্লি থেকে ফিরেছে, তোমার ভাই কি মাঠে খেলতে গেছে, এই যে মানে যদি এরকম আমাদের বলতে হয় যে আমাদেরকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, তখন কী করতে হয়, ইন্টারোগেটিভের নিয়ম হচ্ছে এই অক্সিলারি ভার্বটা আগে চলে আসে। তখন কি হয়ে যাবে, তখন নিয়ম হয়ে যাবে এই অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর যদি হ্যাঁবাচকে হয় ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। আর যদি প্রশ্নটা আমাদেরকে যদি ইন্টারোগেটিভটা না নেগেটিভে করতে হয়, আমাদেরকে যদি নাবাচকে প্রশ্ন করতে হয় যে তোমার বাবা কি আজ বাজারে যায়নি, তোমার কাকা কি কাল দিল্লি থেকে ফেরেনি, তোমার ভাই কি খেলতে যায়নি, যদি আমাদেরকে প্রশ্নটা নাবাচকে করতে হয় তখন কি হবে, তখন এই অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর যেমন নট তেমন নট দেবো কারণ নাবাচক হচ্ছে, তারপর ভার্বের থার্ড ফর্ম লিখবো, তারপর অবজেক্ট লিখবো। তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমাদের প্রশ্নটা, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বা প্রশ্নটা যদি হ্যাঁবাচকে করতে হয় তাহলে নট বাদ, শুধু সাহায্যকারী ক্রিয়াটা সাবজেক্টের আগে চলে আসবে, হলো। আর যদি প্রশ্নবোধকটা আমাদের নাবাচকে করতে হয়, প্রশ্নবোধক বাক্যটা যদি নাবাচকে করতে হয় তাহলে সাহায্যকারী ক্রিয়াটা প্রথমে চলে আসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর যেমন নট থাকার কথা নট থাকবে, তারপর ভার্বের থার্ড ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এই বলে দিলাম নিয়মটা। এটা মানে ভুলে গেলে দু একবার শুনলেই ঠিক আবার মনে এসে যাবে, বা শুনে লিখে নিলেই মনে এসে যাবে। এবার কিছু উদাহরণ দেখি, এবার বিভিন্ন রকম বাক্যের কিছু উদাহরণ দেখবো, তাহলে বুঝতে পারবো যে কী হবে। ওকে, হ্যাঁ, তো আমি 3টে বাক্য লিখলাম। 3টে বাক্য কী লিখলাম, এবার আজকে বাক্যগুলো একটু বড় বড় করে লিখলাম, একটু বড় বড় করে আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে বুঝিয়ে দিচ্ছি। একটু বড় না লিখলে আমরা যে সবসময় একদম ছোটো ছোটো কথা বলবো তা তো না, আমাদেরকে এই ধরনের কথা বলতে হতেই পারে, ওই জন্য বড় লিখেছি, কিন্তু আমি ছোটো ছোটো করেই বুঝিয়ে যাবো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে সবাই। কী লিখেছি, আমার বাবা একটু আগে বাজারে গেছেন, আমার বাবা একটু আগে বাজারে গেছেন। এই যে একটু আগেটাকে, এগুলো তো ফালতু কথা, অ্যাকচুয়ালি আমার বাবা বাজারে গেছেন, এটাই তো মোদ্দা কথা, এখানেই তো টেন্স, এটাই তো আমাদেরকে বলতে হবে, আমার বাবা বাজারে গেছেন। এবার একটু আগে হোক, একটু পরে হোক, সে যাই হোক না কেন, আজ হোক, যা যা থাকে ওগুলো তো এক্সটেনশন, বাক্যের মানে একদম বাড়তি অংশ, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমার বাবা বাজারে গেছেন, এটা হচ্ছে আমাদের আসল কথা। তারপরে কী লিখেছি, আমি আজ তাপসের থেকে 50 টাকা ধার করেছি। আমি আজ তাপসের থেকে 50 টাকা ধার করেছি, এই যে আমি আজ তাপসের থেকে ধার করেছি 50 টাকা, এটা কি এখানে মূল কথা কোনটা, মূল মানে গ্রামারের জায়গা, টেন্সের জায়গা কোনটা, আমি আজ ধার করেছি, আমি আজ ধার করেছি, এইটুকু হচ্ছে মেন গ্রামার। এবার 50 টাকা, তাপসের 50 টাকার জায়গায় 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 30 টাকা হতে পারে, যা খুশি হতে পারে, তাপসের জায়গায় রামশ্যাম যদুমধু হতে পারে, সেটা বিষয় না, ব্যাপারটা হচ্ছে আমি আজ ধার করেছি, এইটা হচ্ছে মোদ্দা কথা, এইখানটাই আমাদেরকে জোর দিতে হবে। বাকিটা এক্সটেনশন বাক্যের, অবজেক্ট আছে বা এক্সটেনশন আছে, সেগুলো লিখবো। আর তারপরে কী লিখেছি, তারপরে একদম সোজা লিখেছি, সে এইমাত্র বাজারে গেছে, সেইমাত্র বাজারে গেছে। এইবার যেটা বলা হলো না প্রথমে, যে হ্যাজ, এই যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব যে যাই বলো না কেন, তো এই যে এটা হ্যাজটা কোথায় বসে, হ্যাজ বসার বিষয়টা হচ্ছে যে কোনো প্লুরালের সঙ্গে হ্যাভ বসে, আর যে কোনো সিঙ্গুলারের সঙ্গে হ্যাজ বসে, যে কোনো প্লুরালের সঙ্গে হ্যাভ বসে, আর যে কোনো সিঙ্গুলারের সঙ্গে, প্লুরাল নাউন বা প্রোনাউন যাই হোক হ্যাভ, আর যে কোনো সিঙ্গুলার মানে নাউন বা প্রোনাউনের সঙ্গে হ্যাজ। কিন্তু আই মানে আই সিঙ্গুলার, আমি তো একজন, আমি তো আর রাবণ নই, 10টা মাথা নেই, আমি অনেকগুলো মানুষ নই, আমি একা। তা আমি যদিও একা, কিন্তু ওখানে হ্যাজ বসবে না, কারণ সিঙ্গুলারের সঙ্গে হ্যাজ বসে বললাম, প্লুরালের সঙ্গে বললাম হ্যাভ বসে, কিন্তু আই তো সিঙ্গুলার, কিন্তু হ্যাজ বসবে না। কেন? কারণ আই মানে আমি মানে আমি নিজে মানে বিশেষ ব্যাপার, নিজের জন্য সবসময় স্পেশাল, সবসময় ভালোটা থাকতে হবে নিজের জন্য। কেন আমি খারাপটা নেবো, কেন আমি নিজে যখন নেবো খারাপটা কেন নেবো, ভালোটাই নেবো। ওই জন্য আমি আইয়ের সঙ্গে হ্যাভ, আই থাকলে হ্যাভ, আর আই বাদে যে কোনো সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ, আর যে কোনো প্লুরালের সঙ্গে হ্যাভ, এই হলো নিয়ম। তাহলে এবার আমাদের বিষয় কি, এবার এই কথাটা ধরো আমি কাউকে বলবো, আমাকে কেউ জিজ্ঞাসা করছে হোয়ার ইজ ইউর ফাদার, হোয়ার ইজ ইউর ফাদার, তোমার বাবা কোথায়? তো এবার আমি তাকে বলতে চাইছি কথাটা যে আমার বাবা একটু আগে বাজারে গেছেন, আমার বাবা একটু আগে বাজারে গেছেন। তাহলে আমার মূল কথা কোনটা, আমাকে কোন জায়গাটা মূল বলতে হবে, আমার বাবা গেছেন, আমার বাবা গেছেন। এবার বাজারে না গিয়ে অফিসে হতে পারে, মুদিখানা দোকানে হতে পারে, হার্ডওয়্যারের দোকানে হতে পারে, যেখানে খুশি। তা আমার বাবা গেছেন, এইটা হচ্ছে আমার মূল বলার জায়গা, মূল টেন্স। তাহলে কী হবে, তাহলে কী লিখবো, প্রথমে কি লিখেছিলাম নিয়মে, সাবজেক্ট। তাহলে কি এখানে সাবজেক্টকে মাই ফাদার, মাই ফাদার। এবার কি বললাম, একজন থাকলে যে কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের সঙ্গে হ্যাজ, আর প্লুরালের সঙ্গে হ্যাভ। তাহলে মাই ফাদার, আমার বাবা তো একজন, তাহলে মাই ফাদার হ্যাজ। তারপর নিয়মে কি লিখেছিলাম, তারপর নিয়মে লিখেছিলাম ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যাওয়া ইংরেজি কি, গো, তাহলে গো ওয়েন্ট গান, তাহলে মাই ফাদার হ্যাজ গান,
আমার মূল গ্রামারের জায়গাটা করা হয়ে গেছে। মূল যে গ্রামারের জায়গাটা, যেখানে আমার ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কথা বলার সময়, সেটা আমার করা হয়ে গেছে। কেউ যখন আমাকে জিজ্ঞাসা করছে হোয়ার ইজ ইউর ফাদার, তোমার বাবা কোথায়, তখন আমি বলে ফেলেছি কিন্তু মাই ফাদার হ্যাজ গান, এটুকু আমি কমপ্লিট করে ফেলেছি। এইবার আমায় কী করতে হবে, কোথায় গেছে, মার্কেট, বাজারে গেছে, তাহলে কী হবে, টু দ্য মার্কেট। মাই ফাদার হ্যাজ গান টু দ্য মার্কেট। এবার একটু আগে, একটু আগে, একটু আগে ইংরেজি সাম টাইম এগো, সাম টাইম এগো, একটু আগে আমার বাবা বাজারে গেছে। এই পুরো কথাটা আমার বলা হয়ে গেল। এবার আমাকে যে প্রশ্ন করেছিল হোয়ার ইজ ইউর ফাদার, আমি কি বললাম, মাই ফাদার হ্যাজ গান টু মার্কেট সাম টাইম এগো, আমার বাবা কিছুক্ষণ আগে বাজারে গেছে। সাম টাইম এগোটা আমি নাও বলতে পারতাম, তাহলে আমি কি বলতাম, মাই ফাদার হ্যাজ গান টু মার্কেট, আমার বাবা বাজারে গেছে, বা মাই ফাদার হ্যাজ গান টু দ্য মার্কেট, আমার বাবা বাজারে গেছে। বোঝা গেল বিষয়টা। এবার আমি আজ তাপসের থেকে 50 টাকা ধার করেছি, আমি আজ তাপসের থেকে 50 টাকা ধার করেছি, অনেক কিছু তো বলেছি। এবার ব্যাপারটা আসল কথা কোনটা, আসল যেখানে আমাদের বেসিক, এই যে আমি কথা বলছি না যে উই উইল লার্ন বেসিক স্পোকেন ইংলিশ, বিকজ উই ওয়ান্ট টু বি এ কমিউনিকেটার, নট অ্যান ইংলিশ স্পিকার। অ্যাট ফার্স্ট উই ওয়ান্ট টু বি এ কমিউনিকেটার, প্রথমে আমরা একজন কমিউনিকেটার হতে চাই, নট অ্যান ইংলিশ স্পিকার। আমরা প্রথমে স্পিকার হতে চাইছি না, হ্যাঁ তারপর যার পারদর্শিতা যেমন সে তেমন এগিয়ে যাবে, সেটা আলাদা কথা, কিন্তু প্রথমে বলতে তো শিখি, প্রথমে ছোটো ছোটো বাক্য বলতে তো শিখি। তাহলে আমাদের মেন ব্যাপারটা কি, যে আমি আজ তাপসের থেকে 50 টাকা ধার করেছি, এই কথাটার মধ্যে আসল জায়গা, যে গ্রামারের জায়গা, স্পোকেন ইংলিশ শেখার যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে আমি ধার করেছি, আমি ধার করেছি, এটাই হচ্ছে গ্রামার, এটাই হচ্ছে গ্রামার। তাহলে দেখো ওইটাই কিন্তু প্রথমেই লিখবো। তাহলে কি লিখবো, সাবজেক্ট প্রথমে লিখলাম আই, হলো। এবার আই এর সাথে কি, আই এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে, আই এর সাথে হ্যাভ হবে, বললাম নিজের জন্য স্পেশাল, তাহলে আই হ্যাভ, আই হ্যাভ। এবার ধার করা ইংরেজি, ধার করা ইংরেজি বড়, BORRO ডব্লিউ, কারেন্টটা চলে গেল। তো কী বলছিলাম, যে প্রথমে সাবজেক্ট আই, ঠিক আছে, তারপর হচ্ছে হ্যাভ, তারপরে আই এর সাথে কী বসে বললাম, আই এর সাথে অক্সিলারি ভার্ব হ্যাভ বসে, কারণ আই যেহেতু স্পেশাল। বাকি আই বাদে যে কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের সঙ্গে হ্যাজ বসবে। তাহলে আই এর সাথে হ্যাভ, আর ধার করা ইংরেজি বড়, BORROW। তাহলে তার পাস্ট এবং পাস্ট ফর্ম হচ্ছে, থার্ড ফর্মটা হচ্ছে বড়ো, বরোড, বরোড। তাহলে লিখলাম আই হ্যাভ বরোড। এই পর্যন্ত আমার গ্রামার, এই যে আমি ধার করেছি, এই পর্যন্ত হচ্ছে আমার গ্রামারের মূল অংশটা ছিল। মেন যে আমার যে পার্ট গ্রামারের, সেটা হচ্ছে এইটা ছিল, আই হ্যাভ বরোড। এইবার ক টাকা ধার করেছি, আই হ্যাভ বরোড 50 রুপিস। তাহলে কি কত টাকা ধার করেছি না, 50 রুপিস। আই হ্যাভ বরোড 50 রুপিস। এবার কার কাছ থেকে ধার করেছি, ফ্রম তাপস, ফ্রম তাপস। এখানে যেমন নাম হতো তেমন লিখতাম। তাহলে আই হ্যাভ বরোড 50 রুপিস ফ্রম তাপস টুডে। টুডে, এই টুডেটা আমি প্রথমেও লিখতে পারতাম, তাহলে কি হতো, আমি লিখতে পারতাম, সরি, টুডেটা আমি প্রথমেও বলতে পারি। তাহলে কি বলবো, তাহলে বলবো টুডে আই হ্যাভ বরোড 50 রুপিস ফ্রম তাপস। আর যদি আমি শেষে বলি তাহলে হবে আই হ্যাভ বরোড 50 রুপিস ফ্রম তাপস টুডে। আজ আমি তাপসের কাছ থেকে 50 টাকা ধার করেছি। বিষয়টা বোঝা গেল। এই হলো, এইগুলো হচ্ছে সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী করে বুঝবো না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যারা শিখতে চাও, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একদম কি করে বুঝি, ঠিক আছে, কি কি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝি, তারপর আমরা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম তো লিখলাম। আরও ডিটেলসে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে জানতে চাও, তাহলে স্যার ডেসক্রিপশন বক্সে, এই যে ভিডিওটা, ডেসক্রিপশন বক্সে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ভিডিওর লিঙ্ক সেটা দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। ওকে, কারণ এখন এটা সম্বন্ধে বেশি বলতে গেলে যেটা বলার উদ্দেশ্য সেটা বলা হবে না, অন্য কথায় কত বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা। তারপর সে এইমাত্র বাজারে গেছে, সেই মাত্র বাজারে গেছে। তো এখানে মূল অংশ কোনটা গ্রামার বলার, আমি যে বেসিক যে স্পোকেন ইংলিশটা শিখবো, যেটা বলবো, তাহলে কি, সে গেছে, সে গেছে, তাহলে কি হবে, সে ইংরাজি হি, আর হি এর সাথে কী হবে, হ্যাজ, আর যাওয়া ইংরাজি গো, তার পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম কি, গান, তাহলে কী হবে, হি হ্যাজ গান। তাহলে হবে হি হ্যাজ গান, হি হ্যাজ গান। এবার এই মাত্র কি হবে, জাস্ট নাও, জাস্ট নাও।
অথবা জাস্ট নাওটা প্রথমেও বলতে পারতাম, তাহলে কী হতো, জাস্ট নাও হি হ্যাজ গান, জাস্ট নাও হি হ্যাজ গান, এইমাত্র সে গেছে, বা হি হ্যাজ গান জাস্ট নাও, সেই মাত্র চলে গেছে। তো এই হলো, এই যদি আমরা মানে অ্যাফার্মেটিভ মানে যদি হ্যাঁ বাচকে আমরা কথা বলি তাহলে হচ্ছে এরকমভাবে বলবো। এবার যদি এটাকে না বাচকে বলতে হয়, এই কথাগুলোকে যদি আমাদেরকে না বাচকে বলতে হয়, যেমন ধরো আমার বাবা একটু আগে বাজারে গেছেন, তাহলে যদি বলি আমার বাবা আজ বাজারে যাননি, আমার বাবা আজ বাজারে যাননি। বা আমি আজ তাপসের কাছ থেকে 50 টাকা ধার করেছি, যদি বলি আমি তাপসের কাছ থেকে কোনো টাকা ধার করিনি, আমি তাপসের কাছ থেকে আজ কোনো টাকা ধার করিনি। বা যদি বলি এইমাত্র বাজারে, সে এইমাত্র গেছে, সেই মাত্র বাজারে গেছে, ওইখানে তো জিনিস ভুলেই গেলাম, সেই মাত্র বাজারে গেছে, তাহলে হি হ্যাজ গান এখানে হবে টু মার্কেট। সরি, ওটা আমি বাজারটা খেয়াল করিনি, আমি দেখেছিলাম সেই মাত্র গেছে, ওই জন্য লিখেছিলাম। যাই হোক, সেই মাত্র গেছে, তাহলে কী হবে, হি হ্যাজ গান টু মার্কেট জাস্ট নাও, বা জাস্ট নাও হি হ্যাজ গান টু মার্কেট। যদি জাস্ট নাওটা প্রথমে দিই তাহলে হবে জাস্ট নাও হি হ্যাজ গান টু মার্কেট, অথবা যদি আমি শেষে বলি তাহলে হবে হি হ্যাজ গান টু মার্কেট জাস্ট নাও, সেই মাত্র বাজারে গেছে। এবার যেটা বলছিলাম যে যদি আমাদের না বাচকে বলতে হয় তাহলে কী বলবো, তাহলে যদি এখানে বলি সে এইমাত্র বাজারে গেছে, তাহলে বললাম যে সে বাজারে যায়নি, সে বাজারে যায়নি। এই যে নাবাচকগুলো আমাদেরকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর বেস করে, এবার নাবাচক বাক্যটা কী করে বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। দেখো, এই স্পোকেন ইংলিশ করা যে বলেছি না, টেন্স কিন্তু জানতেই হবে। ডিটেলসে টেন্স না জানলে কিন্তু স্পোকেন ইংলিশ মানে ইংরেজিতে কথা বলা অসম্ভব। তো সেই জন্য এবার এইখানে টেন্স সম্বন্ধে বেশি ব্যাখ্যা করতে গেলে হবে না, এটা যেহেতু স্পোকেন ইংলিশের ক্লাস করছি, এখানে টেন্স সম্বন্ধে বেশি ব্যাখ্যা করলে চলবে না। যেদিন যে টেন্সের উপরে বাক্য শিখবো আমরা, সেই টেন্সের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই টেন্সের ডিটেলস, টেন্সের যে মানে আলোচনা, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে ওই টেন্সটা সম্বন্ধে যাবতীয় কিছু। তো হলো, তো এবার আমরা এগুলোর নাবাচকটা কীরকম হয়, নাবাচক বলতে গেলে আমরা কীভাবে বলবো সেটা দেখব। হ্যাঁ, তো এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা যে নেগেটিভ সেন্টেন্স, যখন আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো, ঠিক আছে, হোয়েন উই উইল সে নেগেটিভ সেন্টেন্সেস বেসড অন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর বেস করে নেগেটিভ সেন্টেন্সগুলো বলবো। এবার এই নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী করে বুঝবো আছে কি না, ওই যে বললাম ডেসক্রিপশন বক্সে ফুল ভিডিও দেওয়া থাকবে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাবাচক নাবাচক সমস্ত কিছু বোঝার মানে সমস্ত কিছু একদম দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এবার একটা কথা বলি, এই যে যায় না আর যায়নি, আমরা কিন্তু বাংলা কিন্তু আমাদের অনেক কঠিন। বাংলার যে আমাদের যে মানে কথা বলার যে আমরা যে কথা বলি বাংলা, সেটা কিন্তু অনেক কঠিন। সেটাকে স্পোকেন ইংলিশ করতে গেলে, ঠিক আছে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক সহজ তুলনামূলকভাবে। দেখো, যায় না, আমার বাবা বাজারে যায় না বা আমার বাবা বাজারে যায়নি, অনেক সময় কি হয়, অনেক সময় যারা একদম লার্নার, একদম বিগিনার যারা, তাদের কাছে দুটোই একই রকম মনে হয়। কিন্তু ভেবে দেখো, যায় না আর যায়নি দুটো কিন্তু এক কথা নেই। এই যে আমি এখানে লিখে দেখাই, যায় না, যায় না আর যায়নি, যায় না আর যায়নি, এই দুটো কিন্তু এক কথা নয়, এই দুটো কিন্তু আলাদা আলাদা কথা। দেখো, যদি একটু ডিটেলসে বোঝার চেষ্টা করো, ভালো করে ভাবো, যায় না আর যায়নি দুটো কি একই সময়ের কথা মনে হচ্ছে? একই সময়ের কথা নয় কিন্তু। দেখো, যায় না, ঠিক আছে, দুটোরই যদি না নি তুলে দিই কী হবে, দুটোরই যদি না নি তুলে দিই তাহলে হয়ে যাবে যায়, তাই তো? তা শুনতে মনে হয় একই রকম না। যায় নাটা হচ্ছে, যায় নাটাকে যদি আমি হ্যাবাচক করি, যায় নাটাকে যদি হ্যাবাচক করি তাহলে কী হবে, যায়, যায় না, আমার বাবা বাজারে যায় না, এটাকে যদি হ্যাবাচকে বলি, উল্টো বলি, তাহলে কী হবে, আমার বাবা বাজারে যায়। আর আমার বাবা বাজারে যায়নি, এটাকে যদি হ্যাবাচক বলি বা উল্টে বলি তাহলে কী হবে, আমার বাবা বাজারে গেছে। যায়নিটাকে হ্যাঁ করলে হবে গেছে। তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট না, এটা কাটা, এটা প্রেজেন্ট পারফেক্ট, রাইট। এই যে যায় নাটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট নয়, কারণ ওটাকে হ্যাবাচক করলে হয় যায়, তার মানে ওটা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনাইট। আর যায়নিটাকে যদি হ্যাবাচক করি তাহলে হবে গেছে, মানে গিয়াছে, ঠিক আছে, তখন এটা প্রেজেন্ট পারফেক্ট। আর এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পিপি। বোঝা গেল? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা প্রেজেন্ট পারফেক্ট। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা বুঝতে হবে। এটা বোঝার জন্য ওই যে বললাম ডিটেলস ভিডিও, ডিটেলস প্রেজেন্ট পারফেক্টের হ্যাবাচক নাবাচক সব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো লিঙ্কটা, ওখান থেকে দেখে নেবে। তো এবার আমরা কি আলোচনা করছিলাম এখানে, যে আমি নাবাচক লিখবো। নাবাচকে কি বলেছিলাম, আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে বেস করে যে কথাগুলো বলবো, সেখানে নাবাচক যদি বলতে হয় আমাকে কি বলবো, ওই সাহায্যকারী ক্রিয়া মানে অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম দুটোকে বলতে হবে ভাই তুই একটু সর, মাঝখানে একটা নট দেবো, তাহলে ঝামেলা মিটে যাবে। তাহলে কী হবে, সে আজ
আসেনি, এটা এই বাক্যটা আগে লিখবো, এই বাক্যটা আগে লিখবো, কারণ এই বাক্যটা একটু সোজা, ছোট বাক্য আছে, এটাকে আগে লিখবো, পরে এগুলো দেখছি। তাহলে সে আজ আসেনি, তাহলে কী হবে, প্রথম সাবজেক্ট হি হলো, এবার অক্সিলারি ভার্ব কি, হি হ্যাজ হলো, এবার নট লিখবো, হি হ্যাজ নট, ওই যে বললাম মানে নাবাচক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবাচক করতে গেলে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম তার মাঝখানে নট হবে। তাহলে হি হ্যাজ নট, আশা ইংরেজি কি, আশা ইংরেজি কাম, তার থার্ড ফর্ম কি, কামের থার্ড ফর্ম কাম, কেম, কাম, মানে থার্ড ফর্মটাও কাম। তাহলে হি হ্যাজ নট কাম, সে আজ আসেনি, তাহলে হি হ্যাজ নট কাম টুডে হলো, হি হ্যাজ নট কাম টুডে। এই যে টুডেটাকে যদি প্রথমে লিখতাম তাহলে হতো টুডে হি হ্যাজ নট কাম, টুডে হি হ্যাজ নট কাম, সে আজ আসেনি। এবার এটা চলে আসি, আজ আমার বাবা বাজারে যাননি, আজ আমার বাবা বাজারে যাননি, এটাকে যদি আমি হেবাচক করি মানে যদি উল্টে দিই তাহলে কী হবে, আজ আমার বাবা বাজারে গেছেন, গেছেন মানে গিয়াছেন, ইয়াছেন পাওয়া গেল, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কী লিখবো, যে আজ আমার বাবা বাজারে যাননি, টুডেটা আগে লিখে দিই, টুডে, এবার সাবজেক্ট, টুডেটা কেন আগে লিখলাম সাবজেক্ট না লিখে, কারণ প্রত্যেকটা বাক্যই লেখার পর আমি কি বলছি, টুডে নাও, এগুলোকে আগেও লিখে দেওয়া যায়, যেহেতু বারবার বলছি আগেও লিখে দেওয়া যায়, তাহলে একটা আগে লিখেই দেখি। তাহলে টুডে মাই ফাদার হলো, এবার জাননি কী হবে, মাই ফাদারের সঙ্গে অক্সিলারি ভার্ব হ্যাজ, তাহলে টুডে মাই ফাদার হ্যাজ, এবার কী হবে, এবার হবে নট, কারণ ওই অক্সিলারি ভার্ব আর ভার্বের থার্ড ফর্মের মাঝখানে দুটোকে সরিয়ে মাঝখানে নট দিলি বললাম নাবাচক হয়। তাহলে টুডে মাই ফাদার হ্যাজ নট গান, এই হয়ে গেল। এই যে মূল আমার গ্রামার কোনখানটা, মূল গ্রামার হচ্ছে এখান থেকে এইটুকখানি, মাই ফাদার হ্যাজ নট গান, আমার বাবা যাননি হলো, আর এইগুলো হচ্ছে সব এক্সটেনশন, এই টুডে ফুডে এগুলো যা আছে। তাহলে টুডেটা আগে লিখে রেখেছি, তাহলে মাই ফাদার হ্যাজ নট গান, এবার কোথায় যাননি, বাজারে, তাহলে টু দ্য মার্কেট, টু দ্য মার্কেট, তাহলে টুডে মাই ফাদার হ্যাজ নট গান টু দ্য মার্কেট, আজ আমার বাবা বাজারে যাননি, টুডেটা পরেও লিখতে পারতাম, তাহলে কী হতো, মাই ফাদার হ্যাজ নট গান টু দ্য মার্কেট টুডে, আজ আমার বাবা বাজারে যাননি। আচ্ছা এবার কি আছে, আমি আজ তাপসের কাছ থেকে কোনো টাকা ধার করিনি, আমি কি লিখেছিলাম হেবাচকে, আমি আজ তাপসের কাছ থেকে 50 টাকা ধার করেছি। এবার কথাটা যদি বলি, আমি আজ তাপসের কাছ থেকে 50 টাকা ধার করিনি, কীরকম শুনতে লাগে না, মানে 50 করনি নিশ্চয়ই 100 করেছো, 500 করেছো, 200 করেছো, 20 টাকা করেছো, নিজের পক্ষে 10 টাকা করেছো, এরকম মনে হয়, তো ওটা নয়, আমি ধার করিনি, তার মানে কি আমি আজ তাপসের কাছ থেকে কোনো টাকা ধার করিনি। তাহলে কী হবে, এবার এখানে মূল বাক্য কোনটা, মূল বাক্য হচ্ছে আমি ধার করিনি, আমি ধার করিনি, আই হ্যাভ নট বরোড, আই হ্যাভ নট বরোড, বাকি যা আছে সবগুলো হচ্ছে এক্সটেনশন বাক্যের, সেটা নিজের যার যার জায়গা সেগুলো পুট হবে। তাহলে কী হবে, টুডেটা আজ লিখে দিই, টুডেটা আজ লিখে দিই, বুঝতে সুবিধা হবে, টুডে হয়ে গেল, একটা ঝামেলা মিটে গেছে, একটা এক্সটেনশন মিটিয়ে দিয়েছি, আজ মিটিয়ে ফেলেছি। তাহলে টুডে আই হ্যাভ নট, কারণ আই এর সঙ্গে হ্যাভ, এটা বারবার বলার প্রয়োজন নেই, টুডে আই হ্যাভ নট বরোড, যখন হেবাচক লিখেছিলাম তখন কি, হেবাচক যখন বলছিলাম তখন কি বলছিলাম, টুডে আই হ্যাভ বরোড 50 রুপিস, মানে আজ আমি 50 টাকা ধার করেছি, তারপর লিখেছিলাম ফ্রম তাপস, তাহলে টুডে আই হ্যাভ বরোড 50 রুপিস, আজ আমি ধার করেছি 50 টাকা। আর এখানে কি বলছি, এখানে নাবাচক, আজ আমি কোনো টাকা ধার করিনি, তাহলে কী হবে, টুডে আই হ্যাভ নট বরোড এনি মানি, টুডে আই হ্যাভ নট বরোড এনি মানি ফ্রম তাপস, টুডে আই হ্যাভ নট বরোড এনি মানি বা এনি রুপি ফ্রম তাপস, আজ আমি তাপসের কাছ থেকে কোনো টাকা ধার করিনি, বোঝা গেল। তো এই হচ্ছে নাবাচক। এবার দেখো, হাজার হাজার কথা আমরা বলি, আমরা প্রতিদিন মানে টু এভরিডে, ইচ অ্যান্ড এভরিডে উই স্পিক লট অফ সেন্টেন্সেস, এ লট অফ সেন্টেন্স, আমরা প্রতিদিন হাজার হাজার কথা বলি, সপ্তাহ উদাহরণ তৈরি করে করে দেখানো সম্ভব নয়, বোঝানো সম্ভব নয়। তো ব্যাপারটা হচ্ছে এইখানে, এই যে সবগুলো কি, সবগুলো ক্রিয়াপদগুলো পরিবর্তন হবে, শুধু ভার্বগুলো চেঞ্জ হবে, যার যেমন বলার প্রয়োজন হবে। আর স্পোকেন ইংলিশ বলতে গেলে কি, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে যেটা একটা প্রতিবন্ধকতা, যেটা সবথেকে বেশি অবস্ট্রাকশন তৈরি করে আমাদের, সেটা হচ্ছে ওয়ার্ড স্টক, ভোকাবুলারি। ভোকাবুলারি বলতে কি, আমরা বলতে যে আমরা দেখা কোনো নিয়ম জানি,
বলতে যাচ্ছি কিন্তু কি বলবো, এই যে ধার করা ইংরেজি বড়, জট করে কারো মাথায় নাও আসতে পারে, এই জন্য কি হয়, এই জন্য ভোকাবুলারিটা বাড়ানো প্রয়োজন। মানে আমরা যখন প্রতিদিন যে কথাগুলো বলি এইটা প্র্যাকটিস করলে বেড়ে যায়, কারণ যখনই তুমি প্র্যাকটিস করতে যাবে তখনই তোমার কোনো ওয়ার্ড আটকাবে, তখন তুমি সার্চ করবে, হয় মোবাইলে দেখবে না ডিকশনারিতে দেখবে, কোথাও না কোথাও দেখবে। প্রতিদিন যদি তুমি 10টা ওয়ার্ডও দেখো, নতুন শেখার চেষ্টা করো, কিছু না হলেও 2, 3, 4, 5টা তো মনে থাকবে, সেটাই তো অনেক। প্রতিদিন এরকমভাবেই তো ওয়ার্ড স্টক বাড়বে। ওয়ার্ড স্টক না বাড়ালে আবার স্পোকেন ইংলিশ মানে ইংরেজি বলা একটু, যে আমাদের যে বেসিক স্পোকেন ইংলিশ সেটা বলাও কিন্তু মুশকিল, কারণ শুধু গ্রামার শিখলেই হবে না, ভোকাবুলারি থাকতে হবে, ওয়ার্ড স্টক থাকতে হবে নিজের কাছে, ঠিক আছে। যার যতটা ভোকাবুলারি স্টক বেশি থাকবে, ওয়ার্ড স্টক বেশি থাকবে, সেটা তো ফ্লুয়েন্টলি বলতে পারবে, কারণ ভাবতে হবে কম, ওয়ার্ড যোগান চলে আসবে। তো এই হলো আমরা যখন নাবাচকে বলছি, যখন আমরা প্রেজেন্ট পারফেক্টকে নাবাচকে নেগেটিভে বলছি। এবার দেখবো যে প্রশ্ন করলে কি হয়, ইন্টারোগেটিভ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর বেস করে, মানে হোয়েন উই উইল স্পিক ইন্টারোগেটিভ সেন্টেন্সেস বেসড অন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর মানে নির্ভর করে যখন আমরা কাউকে প্রশ্ন করতে চাইবো, প্রশ্নবোধক বাক্য বলতে চাইবো, তখন কীরকম হবে, তখন কীরকম বলবো। ওকে, এই উদাহরণ কয়েকটা দেখি। হ্যাঁ, তো ইন্টারোগেটিভ বোঝার জন্য আমি 2টো উদাহরণ দেখলাম। কেন 2টো উদাহরণ দেখলাম? কারণ এই 2টো উদাহরণকেই হ্যাবাচকে দেখবো, নাবাচকে দেখবো, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দেখবো। মানে যদি আমাদের মানে কখন ধার করেছো, কখন গেছে, কেন গেছে, এই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও আমরা দেখবো, উদাহরণগুলো দেখবো। তাহলে 2টো উদাহরণ প্রপারলি বুঝতে পারলেই কিন্তু বাকিগুলো তোমরা মানে বলতে পারবে। তা আমি যখন মানে ইন্টারোগেটিভের যখন নিয়মটা, যে আমি যখন স্ট্রাকচারটা লিখেছিলাম তখন ইন্টারোগেটিভের কিন্তু নিয়মটাও বলে দিয়েছিলাম। কি ইন্টারোগেটিভের নিয়ম? সেটা হচ্ছে না, নর্মাল যদি হ্যাবাচকে, যদি অ্যাফার্মেটিভ হ্যাবাচকে কোশ্চেন করি, আমরা যদি প্রশ্ন করতে যাই, তাহলে আমরা শুধুমাত্র কী করবো, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াটাকে প্রথমে নিয়ে চলে আসবো, সাবজেক্টের প্রথমে নিয়ে চলে আসবো, তাহলেই ঝামেলা মিটে যাবে। আর যদি নাবাচকে প্রশ্ন করতে হয়, তাহলে ওই নট মানে সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব আর ভার্বের মাঝখানে যে নটটা ছিল সবাই যে যার জায়গায় থাকবে, শুধু অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে চলে আসবো। তাহলে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। এটা হচ্ছে নাবাচকের নিয়ম। আর হ্যাবাচকে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। বোঝা গেল? তো দেখি এবার উদাহরণটা করে। এই যে তোমার বাবা কি আজ বাজারে গেছেন, তোমার বাবা কি আজ বাজারে গেছেন, এটা প্রথমে হ্যাবাচকে দেখবো, তারপর নাবাচকে মুখে মুখে করে নেবো। তো তোমার বাবা কি আজ বাজারে গেছেন, তাহলে কী হবে, কি বললাম, এটাকে আমরা হ্যাবাচকে কী করেছিলাম, ইয়োর ফাদার হ্যাজ গান, মাই ফাদার হ্যাজ গান। এবার নিজেকে নিজে তো প্রশ্ন করা যায় না, আমার বাবা কি আজ বাজারে গেছেন, নিজেকে নিজেই তো প্রশ্ন করা যায় না, তো প্রশ্নটা তো অন্য কেউ করবে। তাহলে এখানে কি তখন মাই ফাদার ছিল সাবজেক্ট, এখানে কি, এখানে ইয়োর ফাদার সাবজেক্ট হয়ে গেছে, তোমার বাবা। তাহলে কী হবে, হ্যাজ ইয়োর ফাদার, হ্যাজ ইয়োর ফাদার। কেন হ্যাজটা আগে লিখলাম? ওই যে বললাম প্রশ্ন করতে গেলে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব আগে চলে আসে। তাহলে হ্যাজ ইয়োর ফাদার গান টু, গানটা কেন, গানটা হচ্ছে যে ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাজ ইয়োর ফাদার গান টু মার্কেট টুডে, এই হলো জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি হলো, হ্যাজ ইয়োর ফাদার গান টু মার্কেট টুডে, হ্যাজ ইয়োর ফাদার গান টু মার্কেট টুডে, এটা হচ্ছে এটার প্রশ্নবোধক বাক্য, এটার প্রশ্নবোধক। এবার যদি মানে নিয়মটা তো আমি বলেই দিয়েছিলাম যে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, হ্যাজটা ওই জন্য আগে নিয়ে চলে এসেছি, তারপর সাবজেক্ট দিয়েছি, তারপর ভার্বের থার্ড ফর্ম দিয়েছি, তারপর বাক্যের এক্সটেনশনটা লিখে দিয়েছি। এবার আমাকে যদি নাবাচকে করতে হয়, তোমার বাবা কি আজ বাজারে যাননি, এবার যদি করতে হয় তোমার বাবা কি আজ বাজারে যাননি, তাহলে কী হবে, যদি তোমার বাবা কি আজ বাজারে যাননি, এখানে ধরো এই গেছেনের বদলে এবার হয়ে গেল যাননি। তোমার বাবা কি আজ বাজারে যাননি, তাহলে কি হবে, এইবার লিখবো। এবার এইটার সাহায্য, এটার আমরা সেন্টেন্সটা কি বলবো, তখন বলবো এই যে হ্যাজ, একই জিনিস লিখে যাব, হ্যাজ ইয়োর ফাদার, হ্যাজ ইয়োর ফাদার। এবার এখানে একটা নট দেবো, কারণ এই নটটা আমার থাকারই কথা। তোমার বাবা বাজারে যাননি, তাহলে তোমার বাবা বাজারে যাননি যদি বলতাম তাহলে কি হতো, ইয়োর ফাদার হ্যাজ নট গান টু দ্য মার্কেট টুডে, ইয়োর ফাদার হ্যাজ নট গান, যাননি। এবার আমি প্রশ্ন করছি তোমার বাবা কি যাননি, হ্যাজটা আগে চলে এলো, তখন কি হলো, হ্যাজ ইয়োর ফাদার নট গান, হ্যাজ ইয়োর ফাদার নট গান টু মার্কেট টুডে। বোঝা গেল? এবার এটাকে যদি কি করব না, ডব্লিউএইচ ওয়ার্ড যদি লাগাতে হয়, ডব্লিউএইচ ওয়ার্ড মানে ডব্লিউএইচ ওয়ার্ড বলতে এই যে হোয়েন, হোয়ার, হোয়াই, কখন, কোথায়, কেন, এসব যদি লিখতে হয় তখন কি করব, তখন এই যেমন স্ট্রাকচারটা তেমনই বসবে, ডব্লিউএইচ ওয়ার্ডটা আবার আগে বসে যাবে। তখন আর শুধু অক্সিলারি ভার্বটা আগে থাকবে না, তার আগে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে। মানে কীরকম,
ধরো এখানে আছে তোমার বাবা কি আজ বাজারে গেছেন। এবার যদি বলা যায় হয় যে তোমার বাবা, এটুকু বাদ দিলাম, তোমার বাবা কখন বাজারে গেছেন। তোমার বাবা এই যে কি আজ এই কথাটা বাদ দিয়ে দিলাম, এই কি আজ এই কথাটা বাদ দিয়ে দিলাম, এটাকে বাদ ব্র্যাকেটে রাখা হলো। এবার বাক্যটা যদি হয় তোমার বাবা কখন বাজারে গেছেন, তোমার বাবা কখন বাজারে গেছেন, তাহলে কি হবে? কখন ইংরেজি কি? কখন ইংরেজি হচ্ছে হোয়েন, তাহলে কি লিখবো? হোয়েন। তাহলে লিখবো হোয়েন। হলো? এবার ঠিক যেমন আছে তেমন বসে যাবে, যেমন আছে তেমন বসে যাবে। হোয়েন হ্যাজ ইয়োর ফাদার, হোয়েন হ্যাজ ইয়োর ফাদার। এবার কি নটটা হবে? নটটা তো হবে না, কারণ আমি তো হ্যাবাচকে প্রশ্ন করছি। তোমার বাবা কখন বাজারে গেছেন, আমি তো বলছি না তোমার বাবা কখন বাজারে যাননি। যদি বলতাম তোমার বাবা কখন বাজারে যাননি তাহলে নট লিখতাম, কিন্তু আমি সেটা বলিনি। আমি কি বলছি? তোমার বাবা কখন বাজারে গেছেন, তাহলে কি হবে? যেহেতু বাক্যটা হ্যাবাচক বা অ্যাফার্মেটিভে আছে, তাহলে কি হবে? হোয়েন হ্যাজ ইয়োর ফাদার গন টু মার্কেট, জিজ্ঞাসা চিহ্ন। কেন? এবার আজটা তো আর হবে না, আজটা তো আর হবে না। হ্যাঁ, যদি এমন বলা হয় যে আজ তোমার বাবা কখন বাজারে গেছেন, তাহলে টুডে লিখবো। তাহলে লিখবো হোয়েন হ্যাজ ইয়োর ফাদার গান টু মার্কেট টুডে। আজ তোমার বাবা কখন বাজারে গেছেন, আর তাহলে লিখে দিই টুডেটা। এবার হবে ইন্টারোগেটিভ সাইন, মানে আমরা যখন কথা বলবো ইন্টারোগেটিভ, আমরা যখন মুখে বলি তখন তো ইন্টারোগেটিভ সাইন বলি না, যে আমার কথা শেষ হলে এবার ইন্টারোগেটিভ সাইন, ওটা আমরা বুঝিয়ে দিই। গেছেন অ্যাফার্মেটিভ, গেছেন ইন্টারোগেটিভ, ওটা বোঝা গেল। তো এইভাবে আমরা বলি, আমরা কথার অ্যাকসেন্টের দ্বারা বোঝাই, উচ্চারণের ভঙ্গির দ্বারা বোঝাই। তো এই হলো ব্যাপার। হ্যাবাচক অ্যাফার্মেটিভে আমরা এভাবে বলবো, নেগেটিভে আমরা এভাবে বলবো, আর ইন্টারোগেটিভে আমরা এভাবে বলবো। যদি ইন্টারোগেটিভ আমার করতে হয় যে কি মানে মানে ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া, তাহলে শুধু অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড লাগানোর প্রয়োজন পড়ে, যে কখন, কোথায়, কবে, কে, কেন, তাহলে সেটা ডব্লিউএইচ ওয়ার্ডটা আবার তার আগে চলে আসবে। ব্যাস, সিম্পল একদম ব্যাপারটা। তারপর তুমি কি আজ তাপসের কাছ থেকে টাকা ধার করেছো, তুমি কি আজ তাপসের কাছ থেকে টাকা ধার করেছো, এটা কি আছে? এটা অ্যাফার্মেটিভে আছে। তাহলে কি করব? তুমি কি, তুমি হচ্ছে ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ এর সঙ্গে কি বসবে? ইউ এর সঙ্গে তো হ্যাজ বসার কথা না, কারণ আগের ভিডিওগুলোতেও বলেছি ইউকে সবসময় প্লুরাল ধরা হয়, ইউকে সবসময় প্লুরাল ধরা, ইউকে কখনো সিঙ্গুলার ধরা হয় না। তাহলে কি হবে? হ্যাভ ইউ বরোড, হ্যাভ ইউ বরোড, তুমি কি আজ তাপসের কাছ থেকে টাকা ধার করো, তাহলে হ্যাভ ইউ বরোড মানি ফ্রম তাপস টুডে, ফ্রম তাপস টুডে। হলো? তাহলে কি হলো? তুমি কি আজ তাপসের কাছ থেকে টাকা ধার করেছো, তাহলে আমরা কি বললাম, কথাটা কি বলবো? এটা হোভ হয়ে গেছে। তাহলে কথাটা কি বলবো? তুমি কি আজ তাপসের কাছ থেকে টাকা ধার করেছো, তাহলে বলবো হ্যাভ ইউ বরোড মানি ফ্রম তাপস টুডে, বা মানে টুডে হ্যাভ ইউ বরোড মানি ফ্রম তাপস, আজ কি তুমি তাপসের কাছ থেকে টাকা ধার করেছো। হলো? এবার এটাকে যদি আমি না বাচকে বলতে হয়, এটাকে যদি আমি একটা, তো আমি উদাহরণ লিখে দিয়েছি, এটা লিখছি না, এটা মুখে মুখে বলি। তাহলে এইটাকে যদি আমার না বাচকে বলতে হয়, তুমি কি আজ তাপসের কাছ থেকে টাকা ধার করোনি, তুমি কি আজ তাপসের কাছ থেকে টাকা ধার করোনি, তাহলে কি হতো? হ্যাভ ইউ নট বরোড, তাহলে কি হতো? হ্যাভ ইউ নট, এখানে একটা নট দিয়ে দেবো। ওই যে বললাম এখানে কি লিখেছিলাম, এই যে সাবজেক্টের পর নট দিয়েছিলাম, সাবজেক্টের পর নট ছিল, তাহলে এখানেও কী করবো? হ্যাভ ইউ নট বরোড মানি ফ্রম তাপস টুডে, আজকে তুমি তাপসের কাছ থেকে টাকা ধার করোনি। হলো? এবার যদি বলি কেন তুমি আজ তাপসের কাছ থেকে টাকা ধার করেছো, কেন আজ তুমি তাপসের কাছ থেকে টাকা ধার করেছো, তাহলে কী হবে? হোয়াই হ্যাভ ইউ বরোড মানি ফ্রম তাপস টুডে, কেন তুমি আজ তাপসের কাছ থেকে টাকা ধার করেছো। তখন হোয়াই মানে কি? হোয়াই মানে কেন। তখন কি লিখবো? এই হ্যাভের আগে একটা হোয়াই চলে আসবে, অক্সিলারি ভার্বের আগে ডব্লিউএইচ ওয়ার্ডটা চলে আসবে, কারণ তাই তো নিয়ম, এই যে অক্সিলারি ভার্ব তার আগে ডব্লিউএইচ ওয়ার্ড চলে আসবে আমার, কারণ মানে ইন্টারোগেটিভ করতে গেলে কি হয়? অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসে, আবার যদি কোনো ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন পড়ে সেটা আবার তারও প্রথমে চলে আসে। তো কী লিখবো? আজ তুমি কেন তাপসের কাছ থেকে টাকা ধার করেছো, তাহলে কী হবে? হোয়াই হ্যাভ ইউ বরোড মানি ফ্রম তাপস টুডে, কেন তুমি আজ তাপসের কাছ থেকে টাকা ধার করেছো। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। এবারে যে কি বললাম, ইচ অ্যান্ড এভরি ডে উই স্পিক লট অফ সেন্টেন্সেস, লট অফ এসেন্সিয়াল সেন্টেন্সেস, হাজার হাজার আমরা কথা বলি, সব কিছুকে তো আর বলে বলে বোঝানো সম্ভব না, বলে বলে লিখে লিখে বোঝানো সম্ভব না।
এই কথাগুলো কি, এই একটা দুটো উদাহরণকে দেখে সেখানে নিজের প্রয়োজনীয় ভার্বটাকে পুট করে দিয়ে প্র্যাকটিস করতে হবে। নিজের প্রয়োজনীয় ভার্বটাকে পুট করে প্র্যাকটিস করতে হবে। যদি সন্দেহ থাকে কমেন্ট করতে পারো, ভিডিওতে কমেন্ট করতে পারো যে এই সন্দেহ হচ্ছে, এই বাক্যটা হচ্ছে কিনা, যে দাদা বা স্যার যাই বলো না কেন, যে বাক্যটা হচ্ছে কিনা বা এটা আমি ঠিক করছি বলবার জন্য, এটা কি ঠিক হবে? তাহলেই ব্যাপারটা, আমি যদি বারবার একটা কথা বলি, আমি যদি জানি অবশ্যই বলবো, আর যদি না জানি জেনে নিয়ে বলবো, কিন্তু বলবো অবশ্যই বলবো। অফকোর্স আই উইল স্পিক, আই উইল টেল, অবশ্যই বলবো। তো এই হলো ব্যাপার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর আমরা বাক্য এইভাবে গঠন করি, এভাবে বলি। আর যাবতীয় এই সম্বন্ধীয় যে ভিডিও, বিস্তারিত ভিডিওর যে লিঙ্ক, ঠিক আছে, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারো। আর প্র্যাকটিস করতে হবে। বারবার একটা কথা আমি যে বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস যত করবে তত নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, বলবার চেষ্টাটা আসবে, বলবে, ভয়টা কমে যাবে। তখনই স্পোকেন ইংলিশ শেখা সম্ভব হবে। আজ তাহলে একটুখানি, ওকে, গুড বাই।